আমরা করছিলাম সেখানে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম n-তম বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তি নিয়ে। তো আমরা জানি যে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে একটা নির্দিষ্ট রৈখিক বেগে ঘূর্ণায়মান থাকে তখন ইলেকট্রনের মধ্যে কয় ধরনের শক্তি থাকে? দুই ধরনের। একটি হচ্ছে তোমার নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণের কারণে যে শক্তিটা জমা থাকে তাকে বলা হচ্ছে বিভব শক্তি। আর যেহেতু ইলেকট্রন একটি নির্দিষ্ট বেগে ঘূর্ণায়মান এই জন্য ইলেকট্রনের মধ্যে যে শক্তিটা জমা থাকে তাকে বলা হচ্ছে ইলেকট্রনের গতি শক্তি। আচ্ছা, এখন দেখো যে আমরা এরপর ইলেকট্রনের মোট শক্তির একটা রাশিমালা হচ্ছে যে আমরা প্রতিপাদন করছিলাম। তো সেই রাশিমালাটা হচ্ছে দেখো ইটি। ইটি বলতে বোঝানো হয় ই টোটাল মানে হচ্ছে মোট শক্তি। আমাদের মোট শক্তির মানটা হচ্ছে -13.6 z² / n²। আর এককটা হচ্ছে এখানে ইলেকট্রন ভোল্ট পার একক। ওকে, তো লক্ষ্য করো ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একটা একক। তো এই এককটা আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি, বিশেষ করে কেমিস্ট্রি এবং ফিজিক্সে। বিশেষ করে ছোট ছোট যে পার্টিকেলগুলি থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের শক্তিকে বোঝানোর জন্য ইলেকট্রন ভোল্ট এককটা বেশি ব্যবহৃত হয় জুল অপেক্ষা। তারপরেও তুমি ইলেকট্রন ভোল্ট থেকে চাইলে জুলে যেতে পারবা এই সম্পর্কের মাধ্যমে। তো এটা তোমাকে মুখস্থ রাখতে হবে যে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। ওকে, এই সম্পর্কটা তুমি মনে রাখবা। এরপরে দেখো এই ফর্মুলাতে দেখো আমি যদি ইলেকট্রন ভোল্ট থেকে জিনিসটাকে জুলে কনভার্ট করি তাহলে আমাদের এক্সপ্রেশনটা দাঁড়াবে -2.18 ইন্টু 10⁻⁻18 z² / n² জুল পার এটম। আসো আসো, আমরা কি বললাম দেখো, আমরা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে আমরা কিভাবে গেলাম, জাস্ট এই সংখ্যাটা দিয়ে গুণ করে দিলেই আমরা ইলেকট্রন ভোল্ট থেকে কোথায় চলে যাব? জুলে চলে যাব। এরপরে দেখো এখানে জেড এর পরিচয়টা কি? জেড এর পরিচয় হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আর আমাদের এন এর পরিচয়টা কি? এন এর পরিচয়টা হচ্ছে আমাদের কক্ষপথ সংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে তোমাকে এই জিনিসগুলো তোমাকে একদম মেমোরিতে রাখতে হবে। এগুলো কিন্তু কখনোই পরীক্ষায় প্রশ্ন তো কখনোই দেওয়া থাকবে না। তোমাকে এই সবগুলো ফর্মুলাই তোমাকে মুখস্থ রাখতে হবে। আর আরও দুটা সম্পর্ক তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রনের যে বিভব শক্তি আছে ইপি, এটা হচ্ছে ইলেকট্রনের যে মোট শক্তি তার দ্বিগুণ। মোট শক্তি তার দ্বিগুণ। ইপি সমান হচ্ছে 2 ইন্টু ইটি। আর ইলেকট্রনের যে গতি শক্তি আছে ইকে, এটা হচ্ছে মাইনাস ইন্টু টোটাল এনার্জি। কেন দেখো, কারণ তুমি দেখো ইলেকট্রনের যে মোট শক্তি সেটা কিন্তু ঋণাত্মক, কিন্তু আমরা জানি যে গতি শক্তি কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না। কেন? কারণ গতি শক্তির রাশিমালাটা কি ছিল? হাফ এম ভি স্কোয়ার। বস্তুর ভর তো কখনো ঋণাত্মক হয় না। আর বেগের মানকে তুমি যদি স্কোয়ার করো সেটা তো অলওয়েজ সর্বদা কি
পজিটিভই হয়ে যাবে। এই জন্য ঋণাত্মক গতিশক্তি বলে আসলে কিছু নাই, বুঝতে পারছি বিষয়টা? ওকে, এই জন্য আমরা মোট শক্তিকে -1 দিয়ে গুণ করলে কি হবে বলতো, জিনিসটা -7 এসে প্লাস হয়ে যাবে না? এই জন্য দেখবে যে গতিশক্তিটা ধনাত্মক চলে আসবে, বুঝতে পারলাম? ওকে, সো এই হলো শক্তি সংক্রান্ত আমাদের যাবতীয় ফর্মুলা। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করবো, এখন আমরা একটা পার্টিকুলার অ্যাটমের জন্য শক্তির মানগুলো কেমন হয় এগুলো আমরা এখন দেখব। তো আমাদের সবচেয়ে পরিচিত যে পরমাণু সেটা হচ্ছে আমাদের কি হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন অ্যাটম। ওকে, তাহলে চলো আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনের শক্তির মানগুলো কেমন হয় সেগুলো এখন আমরা দেখব। ওকে, আচ্ছা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর জন্য দেখো, হাইড্রোজেন পরমাণুর জন্য তাহলে আমাকে বলতো প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হবে? তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তিকে আমরা কি দিয়ে লিখতে পারি? আমরা E1 দিয়ে লিখতে পারি। দেখো E1, তাহলে E1 সমান কত হবে? -13.6 হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কয়টা? একটা, তাহলে Z এর মান হবে 1, তাহলে 1 স্কয়ার কত নম্বর কক্ষপথ? প্রথম কক্ষপথ, তাহলে n এর ভ্যালু হবে 1, তাহলে 1 স্কয়ার আর এককটা কি হবে? eV, মানে কি বলো? ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। ওকে, ইলেকট্রন ভোল্ট। আচ্ছা তাহলে ভাই মানটা আমাদের কত দাঁড়াচ্ছে? আপাতত লেখার দরকার নেই, বিকজ আমরা তো আসলে একটু মাত্র পরমাণুর জন্যই সূত্রগুলো প্রতিপাদন করছি, ঠিক আছে? তাহলে কত হবে দেখো, -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে কি বলো? হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি, সেটার মান কত? -13.6 ইলেকট্রন। এই মানটা তোমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা এমসিকিউতেও আসতে পারে। ওকে, সো এখন দেখো হাইড্রোজেন পরমাণুটির প্রথম কক্ষপথ, এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, বা যে কোনো আয়নের বা পরমাণুর প্রথম যে কক্ষপথ তাকে আমরা বলে থাকি ভূমি স্তর। কি বলে থাকি বলো? ভূমি স্তর, বা ইংরেজিতে বলা হয় গ্রাউন্ড স্টেট। কি বলে? গ্রাউন্ড স্টেট। ওকে, তাহলে এই প্রথম কক্ষপথকে আমরা বলবো ভূমি স্তর বা গ্রাউন্ড স্টেট। বা সংক্ষেপে কি বলবো? জিএস। জিএস মিন্স গ্রাউন্ড স্টেট। ওকে, তাহলে বলো হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরের শক্তির মান কত? ভূমি স্তরের শক্তির মান কত? -13.6। এককটা কি? ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। ওকে, আচ্ছা এবার চলো আমরা দ্বিতীয় কক্ষপথে দেখি।
দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি সেটাকে আমরা লিখবো E2 দিয়ে। E2 কত হবে দেখো, -13.6, এখানে হবে 1 স্কয়ার, যেহেতু z হলো 1, আর কত নম্বর কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তাহলে n এর ভ্যালু কত 2, তাহলে হবে 2 স্কয়ার দিয়ে ভাগ হবে, একক সেম থাকবে ইলেকট্রন ভোল্ট। তাহলে 13.6 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয় বলো, 13.6 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়, -3.4, -3.4। বুঝতে পারছো কিভাবে বের করলাম? আচ্ছা, এবার আসো তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি E3 সমান কত হবে, -13.6 1 স্কয়ার আপন 3 স্কয়ার ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ 13.6 কে কত দিয়ে ভাগ হবে, 9 দিয়ে ভাগ হবে, কত দিয়ে ভাগ হবে, 9 দিয়ে ভাগ হবে। তো 9 দিয়ে ভাগ দিলে কত আসে দেখো, 1.51। আচ্ছা, আর করা লাগবে না, ঠিক আছে, এতগুলো বের করার প্রয়োজন নাই। এখানে আমাদের এখন কিছু বিষয় খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। দেখো আমার কক্ষপথ সংখ্যা যতই বাড়ছে আমার শক্তির মান বাড়ছে নাকি কমছে, বলতে পারবা? শক্তির মান বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে, বলো দেখি। শক্তির মান বৃদ্ধি পাচ্ছে, কারণ তুমি দেখো শক্তির আগে কিন্তু একটা ঋণাত্মক সাইন আছে। -2 বড় নাকি -5 বড়? -2 is bigger than -5। তাহলে দেখো -1.51 is greater than -3.4 and -3.4 is greater than -13.6। তার মানে হচ্ছে আমি নিউক্লিয়াস থেকে যত দূরে যাব শক্তির মান তত বাড়তে থাকবে, ঠিক আছে কি? তাহলে নোট আকারে এটা লিখে রাখো, নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় শক্তির মান তত বৃদ্ধি পায়। নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় শক্তির মান তত বৃদ্ধি পায়। শক্তির মান বা জুল এককে, একটা ইভি এককে আর একটা কি জুল এককে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তুমি এনার্জির মানগুলো একটু ভালোভাবে অবজার্ভ করো। তুমি এনার্জির মানগুলোকে একটু মনোযোগ দিয়ে অবজার্ভ করো তো, দেখো তো এই জিনিসগুলোর মধ্যে তুমি একটা সাদৃশ্য খুঁজে পাচ্ছ কিনা, একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছ কিনা। কিরকম ভাবে প্যাটার্ন দেখো তো ভাইয়া, প্রত্যেকটা এক্সপ্রেশনে -13.6 আছে কি না? ইচ এন্ড এভরি এক্সপ্রেশনে -13.6 আছে, তাহলে এটা একটা কমন ভ্যালু, এটা থাকবেই অলওয়েজ। এবার ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা এক্সপ্রেশনে ভাইয়া উপরে কত আছে, 1 স্কয়ার। তাহলে সাদৃশ্য কি পেলাম, -13.6 সবার মধ্যে আছে, 1 স্কয়ার সবার মধ্যে আছে। হোয়ার ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা কোথায়? নিচে। দেখো এখানে 1 স্কয়ার, এখানে 2 স্কয়ার, এখানে কত 3 স্কয়ার।
এইভাবে লিখতে পারি না, অনলি ফর হাইড্রোজেন অ্যাটম n তম কক্ষপথে বা বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তি এটাকে তুমি En দিয়ে লিখতে পারো। যেমন আমরা প্রথম কক্ষপথ হয়েছে এর জন্য তো E1 লিখছি, দ্বিতীয় কক্ষপথের জন্য ভাই লিখছি E2 লিখছি, তৃতীয় কক্ষপথের জন্য কি লিখছি E3 লিখছি। তাহলে যদি nতম কক্ষপথ বলি তাহলে কি En লিখবো না, En লিখবো। আচ্ছা দেখো সবার মধ্যে E1 এর মানটা আছে না, দেখো তো সবার মধ্যে কিন্তু E1 কমন সবার মধ্যে আছে। তাহলে আমি লিখলাম E1 যেটার মান কত বলো -13.6। এটা তোমাকে মনে রাখতে হবে যে E1 এর মান হলো -13.6। আচ্ছা কিন্তু দেখো সবার মধ্যে উপরে 1 স্কয়ার আছে না, তো 1 স্কয়ার মানে তো 1 স্কয়ার মানে তো 1, দেখো 1 স্কয়ার লেখার তো প্রয়োজন নেই, 1 লিখি হচ্ছে। বাট নিচে 1 2 3 এগুলো কি বলো তো, এগুলো কি কক্ষপথ সংখ্যা না? এক নাম্বার কক্ষপথের সময় আমি 1 স্কয়ার লিখছি, দুই নাম্বার কক্ষপথের সময় 2 স্কয়ার লিখছি, তিন নাম্বার কক্ষপথের সময় কি লিখছি 3 স্কয়ার। তাহলে n তম কক্ষপথের নিচে কি লিখবো n স্কয়ার। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য এটা কিন্তু অনলি ফর কার জন্য, হাইড্রোজেন। যদি হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো আয়ন হয় তাহলে কিন্তু তোমাকে সাধারণ সমীকরণ ব্যবহার করেই অঙ্ক করতে হবে। কথাটা বুঝতে পারছো? এই জন্য প্রশ্ন ভালো করে মানে পড়ে দেখবা এখানে কি হাইড্রোজেন পরমাণুর কথা বলা হচ্ছে নাকি অন্য কোনো পরমাণুর কথা বলা হচ্ছে। ঠিক আছে কিনা? ওকে, তাহলে দেখো হাইড্রোজেন পরমাণুর জন্য এটা অনলি ফর হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু nতম বোর কক্ষপথের ইলেকট্রন শক্তি হচ্ছে E1 * 1 কি n স্কয়ার। তাহলে আমি যদি এখন বলি যে হাইড্রোজেন পরমাণুর 17 নম্বর কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত, তাহলে কি হবে E1 কত -13.6 ইনটু কত হবে 1/17 স্কয়ার। ঠিক আছে না? বুঝতে পারছো না? যদি আমি বলি হাইড্রোজেন পরমাণুর 22তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত, বের করে বলতে পারবো না E1 ইনটু কত হবে 1/22 হোল স্কয়ার। সিম্পল, বুঝতে পারলাম? তাহলে এখন তোমাকে আমি যে কোনো কক্ষপথের শক্তি বের করতে দেই না কেন, তুমি কিন্তু বের করতে পারবে। আর যদি ভাই এটা ভুলে যাই নো প্রবলেম, তুমি জেনারেল ফর্মুলা দিয়ে করো, কোনো সমস্যা নেই। তুমি জেনারেল ফর্মুলাটা মনে রাখো, এগুলো হচ্ছে স্পেশালাইজড কেস। কথাটা বুঝতে পারছো কিনা? অনলি ফর হাইড্রোজেন। আমি জেনারেলটা মনে রাখলে তো আমার স্পেশালাইজড কেস আর দরকার পড়ছে না। আমি যে কোনো সিচুয়েশনের জন্য কি যে কোনো পরমাণুর জন্য যে কোনো কক্ষপথের জন্য উপরের সমীকরণ দিয়ে আমি বের করতে পারি। এই জন্য আমি এগুলো মনে রাখতে রিকমেন্ড করি না, বিকজ টিচাররা হচ্ছে যে এগুলো মনে রাখতে বলে, বাট দরকার নেই, তুমি জেনারেলটা দিয়ে করে দেবে। তাহলে ভাই মনে থাকবে, হ্যাঁ পরীক্ষা যদি লিথিয়াম আসে আবার এই সূত্র দিয়ে অঙ্ক করছো তাহলে কিন্তু শূন্য পাবা। ঠিক আছে, এই জন্য মাথায় রাখতে হবে এটা অনলি ফর কার জন্য, হাইড্রোজেনের জন্য।
যে আমাদের হাইড্রোজেন পরমাণুর জন্য হচ্ছে কত E1 * 1/n², আর এটা হচ্ছে আমাদের N2। আচ্ছা এখন দেখো, এখন আমরা কি করবো দেখো, এখন তুমি একটা কাজ করো, তুমি এবার E1 এবং E2 এর গ্যাপটা বের করো। দেখো E1 এবং E2 এর গ্যাপ বের করো। দেখো E1 এবং E2 এর গ্যাপটা কি হবে? আচ্ছা কে বড় বলো, E2 বড় নাকি E1 বড়? E2 বড়। একটু আগে বুঝাইলাম না যে নিউক্লিয়াস থেকে তুমি যত দূরে যাবা তোমার শক্তির মান তত বাড়বে। তাহলে E2 E1 থেকে বড়, তাহলে E2 E1 থেকে বড়, তাহলে E2 এর মান কত? -3.4, আর E1 এর মান হচ্ছে -13.6। তাহলে বিয়োগ করে দেখো তো কত আসে। বিয়োগ করে দেখো কত আসে। বিয়োগ করে বলো কত আসে এখানে? 10.2। আচ্ছা প্লাস 10.2 ইলেকট্রন ভোল্ট। এবার তুমি E3 থেকে E2 টা বিয়োগ করো। E3 থেকে E2 বিয়োগ করো 1.89। তাহলে এখানে একটা প্যাটার্ন আমরা খুঁজে পাইতে পারি। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে তোমার E2 minus E1, E2 minus E1 is greater than E3 minus E2, এটা বলা যায়। দেখো E2 minus E1 is greater than E3 minus E2। সিমিলারলি এইটা বড় হবে E4 minus E3 থেকে। সিমিলারলি এইটা বড় হবে E5 minus E4 থেকে। বুঝতে পারলাম? এভাবে চলতে থাকবে। ওকে, অর্থাৎ তুমি নিউক্লিয়াস থেকে যতই দূরে যাবা দুইটা কক্ষপথের মধ্যকার শক্তির পার্থক্য আস্তে আস্তে কমতে থাকবে। এইটাই আমি তোমাকে আসলে বুঝাতে চাইছি। E2 minus E1 এটা E3 minus E2 থেকে বড়। সিমিলারলি E3 minus E2 E4 minus E3 থেকে বড় হবে। E4 minus E3 E5 minus E4 থেকে বড় হবে। এবং এটা চলতে থাকে। আচ্ছা এরপর দেখো যদি আমি প্রথম কক্ষপথটাকে ফিক্স রাখি, ভালো করে দেখো, দেখো যদি আমরা E1 কে ফিক্স ধরি, মানে একটা কক্ষপথকে ফিক্স রাখবো, তাহলে E5 minus E1 will be greater than E4 minus E1।
E4 minus C1 will be greater than E3 minus C1. E3 minus E1 will be greater than E2 minus C1. অর্থাৎ আমি দেখো একটা কক্ষপথকে ফিক্স রাখছি, তুমি চাইলে এটা হিসাব করে দেখতে পারো, ঠিক আছে? তুমি চাইলে প্রত্যেকটা কক্ষপথের শক্তির মান বের করে এই বিয়োগগুলো করে দেখতে পারো, দেখো যে এরকমই আসবে। ওকে, তাহলে আচ্ছা বসো বসো। তাহলে দেখো তুমি যদি একটা কক্ষপথকে ফিক্স রাখো, যেমন আমরা U1 কে এখানে ফিক্স রাখছি, তো সেক্ষেত্রে তোমার শক্তির পার্থক্যগুলা এইভাবে ক্রমান্বয়ে পরিবর্তিত হবে। আর যদি তুমি সাকসেসিভ চিন্তা করো যে 2 1 3 2 4 3 5 4, তাহলে তুমি নিউক্লিয়াস থেকে যত দূরে যাবা শক্তির পার্থক্য আস্তে আস্তে কি হ্রাস পাওয়া শুরু করবে। তো এই বিষয়গুলো তোমাকে হচ্ছে মাথায় রাখতে হবে, এটা সিম্পল জিনিস। তো আশা করি এগুলো সবার ক্লিয়ার। কোনো প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা, আমি এগুলো বসে দিচ্ছি। গাণিতিক সমস্যার সমাধান করব। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, কথা বলো না প্লিজ। দেখো বলা হচ্ছে হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের মোট শক্তি, বিভব শক্তি ও গতি শক্তি নির্ণয় করো। আচ্ছা,
শক্তির মান কত আসে -13.6 z² ইলেকট্রন ভোল্ট। আচ্ছা বলো তো হিলিয়ামে প্রোটন কয়টা থাকে? হিলিয়ামে প্রোটন কয়টা থাকে? দুইটা থাকে। তাহলে z এর মান হবে 2, তাহলে 2² কত নম্বর কক্ষপথ? তৃতীয় কক্ষপথ। তাহলে n কত হবে? 3, তাহলে হবে 3²। আর এককটা হয় কি হবে? ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো আমাদের শক্তির মান চলে আসবে -6.04 ইলেকট্রন ভোল্ট। এখন তুমি যদি জুলে নিতে চাও নিলাম, আর না নিলেও কোনো সমস্যা নেই, এখানে রেখে দিই। আচ্ছা এবার কি বের করতে বলছে ভাইয়া? বিভব শক্তি। আমি একটু একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম না? বিভব শক্তি হচ্ছে মোট শক্তির দ্বিগুণ। বিভব শক্তি হচ্ছে মোট শক্তির দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি EP সমান হচ্ছে 2 × E টোটাল। তাহলে এটাকে 2 দিয়ে গুণ দিলেই হবে। তাহলে আসবে 12.08 ইলেকট্রন ভোল্ট। আর ভাই গতিশক্তি কত? মাইনাস ইনটু টোটাল এনার্জি, তাহলে প্লাস 6.04। হ্যাঁ প্লাস সাইন লিখলে ভালো, না লিখলে সমস্যা নেই। ইপিতে মাইনাস হবে না, এটা একটা মাইনাস আসবে। বসে চলে মাইনাস দেই, মাইনাস হবে, মাইনাস হবে। হ্যাঁ মাইনাস হবে প্লাস হবে, মাইনাস হবে প্লাস হবে। আচ্ছা এটা ভালো কথা হচ্ছে ভাই, মাইনাস শক্তি আর প্লাস শক্তির মধ্যে পার্থক্য। মাইনাস শক্তি কখন হয়? যখন তোমার যে দুইটা অবজেক্টের মধ্যে বা দুইটা চার্জের মধ্যে আকর্ষণ থাকে, তখন শক্তির মান কি হয়? মাইনাস। যেমন ধরো অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রন কি ঋণাত্মক। এই সিমিলার মাইনাস এনার্জি তুমি যখন ফিজিক্সে মহাকর্ষ বিকর্ষ অধ্যায়টা পড়বা তখনও দেখবা। বুঝতে পারছো? যে মনে করো পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত কোনো একটা বস্তুর মহাকর্ষীয় বিভব শক্তি, ওইটাও কি আসবে? মাইনাস আসবে, কারণ ওই বস্তুটাকে পৃথিবীর কেন্দ্র কি করছে? আকর্ষণ করছে। তাহলে আকর্ষণ করলে এনার্জি কি হয়? আকর্ষণ করলে বিভব শক্তি কি হবে? মাইনাস হবে। এখন পার অ্যাটমের সমস্যা আছে। হ্যাঁ পার অ্যাটমের যে কোনো সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। বুঝতে পারলাম ভাই কি করছি আমরা এখানে? আচ্ছা এবার চলো আমাদের নেক্সট কোশ্চেন।
যদি শুধু শক্তি বলা থাকে তাহলে তুমি বুঝে নেবে এখানে আসলে মোট শক্তির কথাই বলা হচ্ছে, কোনো বিভব শক্তি বা গতি শক্তি বের করার দরকার নেই। চলো বের করি। -13.6 z² / n² ইলেকট্রন ভোল্ট। আচ্ছা বলো তো এটা কয়টা পরমাণুর জন্য? একটা পরমাণুর জন্য, এটা লিখছি পার একক। লিথিয়ামের প্রোটন সংখ্যা কত? 3, তাহলে হবে 3²। কততম কক্ষপথ? দ্বিতীয় কক্ষপথ হলে n হবে 2, তাহলে 2²। এবার লক্ষ্য করো তোমাকে এনার্জির মানটা কোন এককে বের করতে বলছে? কিলো জুল পার মোল এককে তোমাকে বের করতে বলছে। তাহলে ইলেকট্রন ভোল্টে আর শক্তি রাখা যাবে না, কিসে নিয়ে যেতে হবে? কিলো জুলে নিয়ে যেতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আগে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যাই, দেন আমরা জুল থেকে কিসে যেতে পারবো? কিলো জুলে যেতে পারবো। তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কিভাবে যায়? 1.6 ইনটু কত? 10 পাওয়ার -19 দিয়ে গুণ দিব, তাহলে সেটা জুলে চলে যাবে। তাহলে জুল পার অ্যাটম হবে। এর চলো হিসাব করি আমরা কত আসে দেখি। তাহলে কত আসবে? -4.896 ইনটু 10 পাওয়ার -18 কি হবে একটা? জুল পার অ্যাটম, জুল পার অ্যাটম। আচ্ছা এবার চলো আমরা যাব জুল থেকে যাব কিলো জুলে। আচ্ছা জুল থেকে কিলো জুলে কিভাবে যাব? 1000 দিয়ে গুণ নাকি ভাগ হবে? 1000 দিয়ে ভাগ হবে, 1000 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? তাহলে ভাগ দিলে কত হবে? 4.896 ভাগ দিলে কত হবে? 10 পাওয়ার -21 কিলো জুল পার অ্যাটম। 1000 দিয়ে ভাগ দিলে 21 হয়ে যাবে না? -21। ওকে, এখন দেখো আমার লাগবে কিলো জুল পার মোল। কারণ দেখো 1 মোল পরমাণুতে কতটা পরমাণু থাকে বলো তো? কতটা পরমাণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকে? মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। তাহলে আমি যদি এখন এই সংখ্যাটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাহলে কিন্তু আমি 1 মোলের জন্য কি কিলো জুল এককে শক্তিটা পেয়ে যাব। তাহলে আমরা এবার অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কিলো জুল পার মোল এককে এনার্জি চলে আসবে। চলে আসবে -2948 কত 37 কিলো জুল পার মোল।
ইম্পর্টেন্ট পরীক্ষা আছে। নেক্সট কোশ্চেন। হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি -80 কিলোজুল পার মোল হলে চতুর্থ কক্ষপথের শক্তি কত? এই ধরনের প্রবলেমগুলো তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে? ঠিক আছে, যে একটা কক্ষপথের শক্তি দেওয়া থাকবে আর একটা কক্ষপথের শক্তি বের করতে হবে। তো এর আগে আমরা আমাদের মেইন সূত্রটা একটু লিখব। লক্ষ্য করো এই ফর্মুলাতে কি কি জিনিসপাতি স্থির আছে। প্রথমত -13.6 এটা স্থির, এটা পরিবর্তন হবে না। এরপরে দেখো দুইটা সিচুয়েশনেই প্রথম কক্ষপথ চতুর্থ কক্ষপথ দুইটা সিচুয়েশনেই পরমাণুটা সেম না, হাইড্রোজেনের কথাই বলা হচ্ছে, তাহলে z2 ও কি থাকবে, সেমই থাকবে। তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি না? দেখো তো আমরা এইভাবে লিখতে পারি E * n2 E * n2 n2 তো আমরা বামে পাঠিয়ে দিলাম, আর ডান পাশে যা যা আছে সবকিছু তো স্থির, কোনো কিছু তো পরিবর্তনশীল না। -13.6 ও পরিবর্তনশীল না, z2 ও কি না পরিবর্তনশীল নয়। তাহলে এই অপরিবর্তনশীল রাশিগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। ধরা যায় কনস্ট্যান্ট, কারণ এগুলো অলওয়েজ ফর্মুলাতে থাকবে, এই জন্য এগুলো হিসাব করে তো আমাদের কোনো লাভ নেই। এখন দেখো, অর্থাৎ যদি পরমাণুটা সেম থাকে তাহলে অলওয়েজ এনার্জি ইনটু কক্ষপথ সংখ্যার বর্গ অলওয়েজ কি থাকে, এই দুটো জিনিসের গুণফল অলওয়েজ কি থাকে, কনস্ট্যান্ট। আমি আবার বলছি, যদি পরমাণুটা সেম থাকে, পরমাণুটা যদি পরিবর্তন না হয়, তাহলে কক্ষপথের শক্তি আর কক্ষপথ সংখ্যার বর্গের গুণফল অলওয়েজ কি থাকে, কনস্ট্যান্ট। তাহলে এখন লক্ষ্য করো, আমাদেরকে প্রথম কক্ষপথের শক্তি দেওয়া আছে, সেটা কত? -80 লিখলাম, -80 ইনটু কি লিখতে পারবো, কক্ষপথ সংখ্যার বর্গ মানে কত, 1² লেখা যাবে, 1² সমান কত নম্বর কক্ষপথের শক্তি বের করতে হবে, চতুর্থ কক্ষপথের শক্তি বের করতে হবে। তাহলে আমরা লিখলাম E4 মানে হচ্ছে চতুর্থ কক্ষপথের শক্তি ইনটু কি কক্ষপথ সংখ্যার বর্গ, সেটা কত হবে, 4²। ঠিক আছে, 4²। তাহলে এখান থেকে আমাদের E4 চলে আসবে, এই E4 আসবে
মাইনাস 80 ডিভাইড বাই 60, 5ই তো আসে না, মাইনাস 5, 500 তো আসে। তাহলে এখন উত্তর কি হবে ভাইয়া? মাইনাস 5 কিলো জুল পার মোল। আমি আবার বলছি, যদি পরমাণুটা ভাইয়া সেম থাকে তাহলে কক্ষপথের শক্তি আর কক্ষপথ সংখ্যার বর্গের গুণফল সর্বদা কি থাকবে? ধ্রুবক। ওকে, আচ্ছা এখন কি ভাবে পরমাণু চেঞ্জ করে দেয়? একটা প্রশ্ন লিখো, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ভর কক্ষপথের শক্তি, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ভর কক্ষপথের শক্তি মাইনাস 60 কিলোজুল পার মোল হলে, মাইনাস 60 কিলোজুল পার মোল হলে লিথিয়াম 2+ আয়নের তৃতীয় ভর কক্ষপথের শক্তি কত হবে? আচ্ছা এটা কিভাবে সলভ করবে? আমি বলে দিচ্ছি তোমরা কিভাবে করবে এটা। দেখো এবার কি কি জিনিস চেঞ্জ হয়েছে? এবার পরমাণু চেঞ্জ হয়ে গেছে না? আগের বার তো পরমাণুটা সেম ছিল, যার জন্য আমরা z এর মানটাকে কনস্ট্যান্ট ধরতে পারছি। বাট এইবার তো আমার অ্যাটমই চেঞ্জ হয়ে গেছে। একটা অ্যাটম দিছে আমাকে হাইড্রোজেন, আরেকটা অ্যাটম আমাকে কি দিছে? লিথিয়াম। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, অনলি কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকবে? এই মাইনাস 13.6, শুধুমাত্র এই সংখ্যাটাই কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, বাকি সবকিছু এখানে পরিবর্তনশীল। এই জন্য আমরা লিখতে পারবো, দেখো আমরা লিখতে পারবো E into n স্কয়ার ভাগ z স্কয়ার সমান কনস্ট্যান্ট। জাস্ট নিচে z স্কয়ারটাকে নিয়ে আসো, কারণ এবার অ্যাটমটাও চেঞ্জ হয়ে গেছে, তার মানে z এর মান পরিবর্তনশীল এবার। ঠিক আছে, তাহলে এখন এই কনসেপ্ট দিয়ে করে ফেলা হবে।
তার মানে দেখো বলো হাইড্রোজেনের শক্তি কত দেওয়া আছে -60। আচ্ছা লিখো -60 কততম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তাহলে কত হবে 2 স্কয়ার হাইড্রোজেনের z কত 1 তাহলে নিচে কত হবে 1 স্কয়ার সমান লিথিয়াম 2 প্লাসের তৃতীয় কক্ষপথের শক্তি বের করতে বলছে তাহলে E3 বের করব কক্ষপথ হচ্ছে 3 নাম্বার তাহলে 3 স্কয়ার আর লিথিয়ামের z কত 3 তাহলে নিচে হবে 3 স্কয়ার তো এখান থেকে E3 চলে আসবে -240 কিলো জুল পাবে বুঝে গেল ভাই ওকে সবগুলো সহজ তো ঠিক আছে আজকে আমাদের দুটো থাক আগামী ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করব